ঠাকুরের মূর্তির চেহারা, মায়ের যে অবয়ব, সেইটা নিয়ে দয়া করে খেলবেন, তাহলে কিন্তু প্রতিবাদ হতে পারে। সজল ঘোষের রাজনৈতিক প্রতিপক্ষে যারা রয়েছেন তারাও করতেন বড় বড় পুজো। আমি পুজো দখলের একেবারে পক্ষপাতী না। লাগাতার গত 3-4 বছর ধরে দেখে এসেছি আপনি অভিযোগ করছেন পুলিশ অসহযোগিতা করছে, অনুমতি দিচ্ছে না। হ্যাঁ, আই মিস ইট। সরকারি টাকা পুজো, খেলা মেলা, আজান নামাজ কোনো কিছুর জন্য না। পুজো একটা অদ্ভুত মধুভাণ্ড, এবং সেই মধুভাণ্ডের লোভে এখন মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে বিজেপির নেতাকর্মীরা ছুটে আসছে। পাড়ার লোকাল ইকুয়েশন গুলো না ওই ওপর মহলের দিকের নেতারা সবসময় বোঝেন না। সুজিত বোসের নামে আমি 1100 কমপ্লেন করি, পুজো নিয়ে করি না। নমস্কার, আনন্দবাজার.com এর স্টুডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আর আনন্দবাজার.com এর স্টুডিওয় স্বাগত বরানগরের বিধায়ক সজল ঘোষকে। কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের তিনি প্রাক্তন কাউন্সিলর, এখন বরানগরের বিধায়ক। পরবর্তীকালে কলকাতা শহরে তিনি আরও বড় ভূমিকা নিতে চলেছেন এমনটা শোনা যাচ্ছে। নিতে চলেছেন নাকি চলেছেন না, সেটা তার মুখ থেকেই শুনবো। সজলবাবু, আমি কিছু শুনিনি, তাই আমি কিছু শোনাতেও পারবো না। বেশ, আচ্ছা, প্রথমে দুর্গাপূজা প্রসঙ্গে। হ্যাঁ, রটে তার সবসময় সেটা ঘটে না, উল্টো ঘটে। না, কি রটেছে আপনি? না, এই যে আপনি বললেন অনেক কিছু শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে যে আপনি বৃহত্তর দায়িত্ব নিতে চলেছেন। আমি জানি না, পুরো বাড়িটার হয়তো আমার মাথায় চাপিয়ে দিতে পারে। বেশ, আচ্ছা, প্রথমে সজল ঘোষ মানেই সামনে মানে মাস দুয়েকের মধ্যেই দুর্গাপুজো, এবং এই মুহূর্তে কলকাতায় দাঁড়িয়ে সজল ঘোষের সঙ্গে কথা বলতে হলে প্রথমেই দুর্গাপুজোর প্রসঙ্গে, দুর্গোৎসবের প্রসঙ্গে আসতে হয়। প্রথমে আপনার পুজোর প্রসঙ্গে আসবো। লেবুতলা পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানকার পুজো এই প্রথমবার একজন বিধায়কের পুজো হতে চলেছে। এতদিন পর্যন্ত লেবুতলা পার্কের পুজো কি ছিল? বিরোধীদের ছিল। না, শুধু বিরোধীদের নয়, কখনো কখনো কাউন্সিলরের পুজো, কখনো মেয়র পরিষদের পুজো, এই প্রথমবার বিধায়কের পুজো। মানে এবার কি সব রেকর্ড ভেঙে দিতে চলেছেন জাঁকজমকে, আয়োজনে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে খারাপভাবে নেবেন না, এটাকে আমার অহংকারও ভাববেন না। পুজোর ইতিহাসে প্রদীপ ঘোষ ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছেন, তারপর আর কোথায় যাবেন আপনি? অতএব জাঁক জমক দেখুন, আমরা হঠাৎ করে গজিয়ে ওটা নয়, আমাদের একটা ধারাবাহিক পুজো, একটা 90 বছরের ইতিহাস আছে, একটা 90 বছরের একটা ঐতিহ্য বহন করে চলেছি। হঠাৎ ভিড় হচ্ছে, হঠাৎ অমুক রুচি সঙ্গ, অমুক সঙ্গ, হঠাৎ সঙ্গ, তা তো নয়। আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করুন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো জানতেন কিনা, তিনিও বলবেন জানতাম। লোকে অবাক হতে আসে, লোকে বিস্ময় প্রকাশ করতে আসে। আমরা বলি যে যেখান থেকে আপনার কল্পনার শেষ, সেখান থেকে আমাদের ভাবনার উন্মেষ। তো এই জায়গাটায় দাঁড়িয়ে লোকে আমার থেকে সোনা দিয়ে রূপো দিয়ে শুধু নয়, একটা ভয়ঙ্কর কিছু, যেটাও ভাবতেই পারে না, ভয়ঙ্কর বলাটা ভুল হলো হয়তো, যেটা উনি ভাবতেই পারেন না, সেটা দেখতে চান। এবার কি করছেন, কি দেখাবেন মানুষকে? এবারে আমাদের থিমটা নাম হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এই বন্দে মাতরমে যেমন আপনি তার স্রষ্টাকে খুঁজে পাবেন, এই বন্দে মাতরমকে গাইতে গাইতে যারা ফাঁসির মঞ্চে লাইন দিয়ে প্রাণ দিয়েছেন আপনারা তাদেরকে পাবেন। এবারে আপনারা এই মাতঙ্গিনী হাজরা গুলি খাচ্ছেন, অথচ বন্দে মাতরম বলছেন, কিন্তু পতাকাটা হাত থেকে ফেলছেন না, আপনারা সেটা পাবেন। এই যে দেশ ভাগ হয়ে যাওয়া, এই দেশ ভাগ হয়ে যাওয়ার ফলে যে যে যন্ত্রণা, তার কিছু প্রতিফলন পাবেন। এরকম আরো অনেক কিছু আছে, সমস্ত কিছু মিলিয়ে আপনারা এবারের সন্তোষ মিত্র স্কোয়ারকে দেখতে পাবেন। হ্যাঁ, এবারে আর আগের মতন অডিও ভিজুয়াল ব্যাপারটা নয়। হ্যাঁ, এবার পুরোটাই লাইভ আপনার সামনে, মানুষ দিয়ে নয়। আচ্ছা, মানুষ দিয়ে নয়, কিন্তু পুরোটাই ইনস্টলেশন। মানে লাইট এন্ড সাউন্ডস নয়, লাইট তো বটেই, সাউন্ডও আছে, কিন্তু ওই যে প্রজেকশন, সিনেমার মতন, সিনেমাটোগ্রাফি বা কি বলেন আপনাদের ভাষায়, আমি ভুলভাল বলে ফেলতে পারি, আমি তো আবার মমতা ব্যানার্জির মতন নয়, তো সেরাম হতে পারে, মানে ওই রকম নয়। এবার যেটা হবে সেটাকে আপনি সলিড জিনিস দেখতে পাবেন। বেশ, মানে অন্যান্য বারের পুজোর থেকে এবারের আপনার পুজোর আয়োজন বোধহয়, ব্যবস্থাপনা বোধহয় অনেক সহজ হয়ে যাচ্ছে। মানে গতবার পর্যন্ত আমি লাগাতার গত 3-4 বছর ধরে দেখে এসেছি আপনি অভিযোগ করছেন পুলিশ অসহযোগিতা করছে, অনুমতি দিচ্ছে না। হ্যাঁ, আই মিস ইট। আরে এটা তো বিজ্ঞাপন হতো, হ্যাঁ, বিজ্ঞাপন দাতারা পালিয়ে যেত, হ্যাঁ,
বুঝতো এরা সরকারের কুনজরে। না আমি সেটাই বলছি যে না, এবার বলছি সব দিকে অসহযোগিতা বাধা, আপনার পুজোয় ঢোকার সময় নাকি দর্শকদের আটকে দেওয়া হচ্ছে, এবার এইবারে পুলিশ আইন মেনে প্রশাসন পুজো হবে। সরকার সব আপনাদের পকেটে। এবার না, পক্ষে না, এবার আইন মেনে পুজো পক্ষে না পকেটে বললাম। না, ছি 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 ছি। আইন মেনে পুজো হবে আমাদের। এবারের পুজোটা হবে আইন মেনে। মানে এতদিন বেআইনি হতো, পুলিশ করতো, আচ্ছা। পুলিশ করতো। আমি আপনাকে বুঝিয়ে বলি, হাইকোর্টের নির্দেশ হচ্ছে 14 ফুট আপনার এন্ট্রান্স এক্সিট রাখতে হবে। আমি ওটা 22 ফুট রাখি। তো তারপরেও এটা অসভ্যতামি, এটা অত্যাচার। কিন্তু মুশকিল হচ্ছে যে পুলিশ এগুলো করতো, পাবলিক তো সেই পুলিশেরই বাব্বা তুলতো। কিন্তু ভিড় কমাতে পেরেছিল কি? 5 থেকে 6 কিলোমিটার ঘুরিয়েছে এক একটা মানুষকে। অনেকে বলতেন যে এটা সজল ঘোষের স্ট্র্যাটেজি, পুলিশ বাধা না দিলেও সজল ঘোষ হঠাৎ করে একটা প্রেস মিট ডাকেন, ডেকে বলেন যে আমি পুজো বন্ধ করে দিচ্ছি, আমি সমস্ত লাইট নিভিয়ে দিচ্ছি। এইসব শুনে মানুষ আরো বিদ্রোহী না, ভঙ্গিতে সজল ঘোষের পুজোর দিকে জনস্রোতের মধ্যে ছুটে যেত। আমি গতবারই বলেছিলাম একমাত্র যে আমরা পুজো বন্ধ করে দেবো। এর আগে আমরা কখনো পুজো বন্ধ করে দেবো বা প্রেস মিট করিনি এটাকে কেন্দ্র করে। গতবার পঞ্চমীর দিন বা চতুর্থীর দিন এটা বলেছিলাম, কারণ ওই দিন পঞ্চমীর দিন, হ্যাঁ সম্ভবত ওই দিন সকালবেলা যে লোকটা আমার গুজরাট থেকে এসছে, রাজস্থান থেকে যে লোকটা আমার লাইটের কাজ করতে এসছে, তাদেরকে সকাল থেকে পুলিশ ধরে নিয়ে গিয়ে লকআপে বসিয়ে রেখেছে। পুলিশ বলছে জিএসটির কাগজ নিয়ে এসো। আচ্ছা, পুলিশ জিএসটি খায় না, গায়ে মাখে, হ্যাঁ বলতে পারবে? থানা কি আর জিএসটি কাগজ দেখতে পারো? তো না, সেল ট্যাক্স পারে না, দেখবে, কিন্তু আমি বলছি ট্যাক্স অথরিটি দেখবে। আপনার পাড়ায় থানা আপনার পুজো এইভাবে আটকে দিচ্ছে, এত হ্যাঁ, সাহস আমি তো হতো আর না? মমতা ব্যানার্জি না যে থানায় যাব আসামিকে টেনে নিয়ে চলে আসবো। আমি তখন কাউন্সিলর মাত্র, তাতেও অনেক নাড়িয়ে দিয়েছি সেসব। তো তখন বলতে বাধ্য হয়েছিলাম যে না, যদি আমাদের লাইট না চালাতে দাও আমরা করব না। আমি আমি হুমকি কেন দেবো? আপনি তো দেখেছেন না, প্রতিবার কিন্তু সেটা যে পুজোর লাইট মধ্যে অফ শুধু করে দেওয়া বলতেন হতো। না, আপনি শুধু পুজোর আগে বলেছেন এমন না, পুজোর মাঝেও হয়তো সপ্তমী বা অষ্টমী লাইট বন্ধ করে দিলে যে কি করবো? পুলিশ আমাদের রাস্তা আটকে না দিয়েছে। না, লাইট বন্ধ করে দিচ্ছে পুলিশ, লাইট ফোর্সফুলি পুলিশ অ্যানাউন্স করছে যে আমরা বন্ধ করেছি, পুলিশ প্রেসকে বলছে আমরা বন্ধ করেছি। তখন আমার লাইটটাই সব যদি হয়, আমি আর কি দেখাবো আপনাকে? আপনি কি দেখতে আসছে? হ্যাঁ, আর আমাকে চাপ দিলে আমি তো পাল্টা দেবই, আমি ছেড়ে দেবো? এবার সেই চাপ পাল্টা চাপের খেলাটা আর মনে নেই, হচ্ছে না, দরকার পড়বে না। বাড়তি টেনশনটা নেই। আচ্ছা, এবার আপনার পুজো ছেড়ে একটু বৃহত্তর কলকাতার পুজোর কথায় আসি। মানে বৃহত্তর কলকাতা মানে কলকাতার পুজোর বৃহত্তর চিত্রটা। সজল ঘোষ যেমন এতদিন ধরে বড় পুজোর আয়োজন করতেন কলকাতায়, তেমন সজল ঘোষের রাজনৈতিক প্রতিপক্ষে যারা রয়েছেন তারাও করতেন বড় বড় পুজো। দেবাশিস কুমার করতেন, সুজিত বোস করতেন, ফিরহাদ হাকিম করতেন, অরূপ বিশ্বাস করতেন, অতীন ঘোষ করতেন, সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত যতদিন ছিলেন তিনি করতেন। এবার কলকাতায় আচমকাটা আবহ তৈরি হয়েছে, যেটা খুব স্বাস্থ্যকর কিনা আমি জানি না। ৪ঠা মে পালাবদলের পর কলকাতার পুজোগুলোর এবার কি হবে? এই যে বড় বড় নেতারা যাদের নাম শোনা যাচ্ছে, যারা এতদিন খুব বড় বড় নেতা ছিলেন, খুব প্রভাবশালী ছিলেন তাদের দল ক্ষমতায় থাকার সুবাদে, এবার তাদের পুজোগুলো আদৌ তাদের নিয়ন্ত্রণে থাকবে কিনা? যদি তাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই পুজোগুলো কাদের নিয়ন্ত্রণে থাকবে? যারা করবেন তারা সেই পুজোগুলোর ওই জাঁকজমক জৌলুস বজায় রাখতে পারবেন কিনা, মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এটা কেন? আমি আপনাকে প্রথম বলি, আমি বলছি, আপনি আমি মানে আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো বিরোধী আসনে ছিলেন, আমি শেষ করি, আপনি পুজো করতে পেরেছেন। আমি বলি, প্রথমত আমি একদমই বিশ্বাস করি যেটা মোটেও স্বাস্থ্যকর নয়, মোটেও একদমই স্বাস্থ্যকর নয়, কোনোভাবে স্বাস্থ্যকর নয়। এই যে আপনার হঠাৎ মনে হলো যে পুজো কর্তারা তারা সরে যাচ্ছে, আচ্ছা আপনার মনে হলো না যে কাউন্সিলর গুলো পালিয়ে গেল? গেল তো সেটা কি স্বাস্থ্যকর ছিল? ওদেরকে কেউ মেরে তাড়িয়েছে? ভয় পাচ্ছে হয়তো যে ডিম ছুড়বেন। না না, কেন ডিম ছুটবে? তারা তো রাস্তায় ঘুরছে, তারা তো টিভিতে বক্তৃতা দিচ্ছে। না, অনেককে ডিমও তো না না, ছুড়েছে। তো খাত খেতে সে তো যারা, ভাই তুমি আয়নায় যেমন মুখ দেখাবে তুমি আজকে তেমন মুখ দেখবে। প্রথম কথা হচ্ছে আমি পুজো দখলের একেবারে পক্ষপাতী না। আপনি বললেন না আমরা বিরোধীতে ছিলাম, আচ্ছা একটা দিন ওই 50 নম্বর ওয়ার্ড আমরা হেরেছিলাম, একটা দিন ওই চৌরঙ্গি সেটা আমাদের সাথে ছিল না, আমরা হেরেছিলাম। আমরা উত্তর কলকাতা সেখানে আমরা ছিলাম না, পুজোটা আমাদের ছিল কেন বলুন তো? কেন?
কারণ আমরা পালাই এক। আর যারা কাঁধে নেবে তাদের এই বুদ্ধিটা ছিল যে তাদের কাঁধে অত জোর নেই। এরা কেন পালাচ্ছে? যারা বর্তমানে আছে তারা কিন্তু পুজোটা জানে, পুজোটা কেমন করে করতে হয় জানেন, কিন্তু তারা বুঝতে পারছেন আমি সরকারি বাদন্যতায় পুজো করতাম, সরকারি ক্ষমতা অপব্যবহার করে পুজো করতাম, সেটা আর করতে পারবো না। আমি আপনাকে বলছি সরকারি ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়ে আমরা যখন পুজোগুলো করেছি হাজার ঝঞ্ঝা ফেস করেছি, বাট ফেস করেছি। 2রা মে বলে না 21 সালে, তারপরে আমাদের বিজেপি কর্মীদের আপনি যাই বলুন না কেন দে ফেস ইট। বাট আজকের যারা আছে তারা তো পালিয়ে গেছে, তারা সকালের পরে দুপুরের মধ্যেই তারা দল পাল্টানোর জন্য চেষ্টা করে। সবাই পালিয়েছেন এমন তো নয়, না না, বেশিরভাগই যারা পুজো করে বা যারা দেবাশিস overall- কুমার পালাননি, না তা তিনি তো পুজো করছেন, তিনি তো- শোনাই যাচ্ছে না না, না, চেহারা সম্মিলনী। এই মুশকিলটা হচ্ছে এটাই যে এবার আর সরকারি অর্থে পুজো হবে না। এতদিন কিন্তু- সরকারি অর্থে পুজো হতো। সরকারি বাদন্যতায়, আমার অর্থটা বলা ভুল হলো, কিন্তু আমি এটাও বলতে পারি, ববি হাকিম রয়েছে, বলছি আমি আপনাকে এটাও বলতে পারি যে এটাও নিশ্চিত থাকুন যে পুলিশ ওদেরকেও মানুষের ঠাকুর দেখতে ঘোরাবে, এবার সেটাও করবে না। এখন ওদের যদি নাম না শোনা যায়, আমি কোন মৃত সঞ্জীবনী সুধা ওদের খাওয়াতে যাব? না, কিন্তু তাতে আলটিমেটলি কি হবে? খারাপ হবে। মানে কলকাতার যারা পুজোয় যে বিরাট পুজো জৌলুস দেখা প্রেমী যেত, মানুষ, যারা একটা দুর্গা পুজো, একটা হচ্ছে শারদ উৎসব, এই দুটোই ম্লান হবে, এই দুটোই খারাপ হবে। এবার আপনাকে এটাও বলি, আপনার হাতে যদি আমি এখনই অনেক টাকা দিয়ে দিই, আপনি তাহলে পুজো করতে পারবেন না। কেন? এর পুজো একটা ডিফারেন্ট মেকানিজম। না আমাকে দিতে হবে না, আমি বলছি না যারা না, পুজো করে কাউকে অতএব তাদেরও কিছুটা তারা তো সেই মেকানিজমটা জানেন না, জানে না। যারা এখন হঠাৎ কেউ যদি নিয়ে নিতে চায় তারা জানে না। হ্যাঁ, তারা জানেন না, ফলে তাদের যত টাকাই থাকুক তারা সবসময় সাকসেসফুল হতে পারবে বলে আমার মনে হয় না। মানে তাহলে সামগ্রিকভাবে এরকম একটা বিষয় দাঁড়াতে পারে যে এবারের কলকাতায় পুজোয় জৌলুস কমতে পারে। না, কমবে না, ঠিক দাঁড়িয়ে যাবে। আমাদের সবচেয়ে আমি তো জৌলুস খুঁজে কমার পাচ্ছি না। ভয় ছিল কোভিডে, সেখানে একটা অন্য পরিস্থিতি ছিল, তাতেও পুজোগুলো মোটামুটি তা কোর্টের অর্ডার হওয়ার জন্য একটু কেটে যায়। আপনাকে আমি বলি অভয়ার সময় সবচেয়ে বেশি কনফিউশন ছিল, সেবারও পুজোই দাঁড়িয়ে যাবে। পুজো মানুষ এমন একটা পুজো পাগল লোক, ঠিক লাস্টে লাফিয়ে পড়বে, না তো আমরা তো আছি, দেখিয়ে দেবো। মানে এই কথাটা কিন্তু মানে এটা নোট নেওয়ার মতো কথা। উনি বলছেন যে আমরা আছি, আমরা দেখিয়ে দেবো, মানে উনি আপনি কি পাশে দাঁড়াবেন যারা পুজো করতে ভয় পাচ্ছেন? বড় একদম আমি তাদের পাশে আছি, দলই আছে, সরকারই আছে। পুজো কেড়ে নেওয়ার কোনো মানসিকতাই নেই। এখন পুজোগুলোকে অনাথ করে পালিয়ে গেলে তখন কাউকে এগিয়ে যেতে হচ্ছে। না, তা তো সব জায়গায় হচ্ছে না। এই শ্যামপুকুরে বিষের পল্লীর পুজো কদিন আগে আমরা দেখেছি, ওরা দেয়ালে এত বড় ফ্লেক্স সাঁটিয়ে বলেছেন যে আমরা অনিবার্য কারণে পুজো করতে পারছি না, বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপ, এবং ঘুরে তীরটা যাচ্ছে আপনার দলের দিকে। চাপ দেওয়া হয়েছে। কি চাপ তারা খুলে বলুক না, তাদেরকে বলুন আমার সাথে কথা বলতে, ফোনে কথা বলতে বলুন, কাউকে বলবো না। আপনি সমাধান করে দেবেন? আমি চেষ্টা করবো, সরকারকে বলবো না, তাদেরকে সরকারকে বলবো। মুশকিলটা হচ্ছে আমি যদি প্রথমেই হতে দেবো না, পাড়ার লোক যদি বলে হিসেব দাও, তখন যদি বলে আমি হিসেব দেবো না, সেগুলোও তো সমস্যা। পুজো তো কারোর জমিদারের বাড়ির পুজো তো নয়, সাবর্ণ চৌধুরীর বাড়ির পুজো তো নয়, এটা তো জনতার পুজো রে ভাই, বারোয়ারি পুজো। তো বারোয়ারি পুজো তো হিসেব চাইলে পাড়ার লোক দিতে হবে। সমস্যাগুলো কি সেখানে? আরো কেউ যদি মানে সংগঠনে ঢুকতে চায়, পুজো কমিটিতে ঢুকতে চায়, তাদের তো নিতে হবে। না, আপনি বলছেন কেউ যদি পাড়ার একটা শ্রেণী এতদিন বঞ্চিত থাকতো, এটা তো ঘটনা। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার পাড়ার কোনো শ্রেণী বলতে পারবে না যারা বঞ্চিত। এটা কি আপনাদের রাজ্য সভাপতি জানেন না? জানেন তো, রাজ্য সভাপতি তো উল্টো কথা বলছেন। কি বলেছেন? উনি বলছেন পুজোর দখল নিতে যাবেন না, বলছেন তো, আমার দলের সমস্ত নেতা কর্মীদের বলছেন কেউ দখল নেবেন না। দখল নিতে যাওয়া ভুল করছেন, দখল নিতে যাওয়া। আর আমি এই পুজোর সঙ্গে যুক্ত হতে চাই, দখল মানে তোমায় তাড়িয়ে আমি আসবো, আর আমি তোমার সঙ্গে যুক্ত হবো পুজো কমিটিতে, আপত্তি কোথায়? দুটো এক জিনিস নয়। আমি তো বলছি দখলের আমি বিরোধী। দখল কোথাও হচ্ছে না, সে কি হয়? ক্যাটেগরিক্যালি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। আপনাদের আনন্দবাজারের কি কোনো মিসপ্রিন্ট হয় না? হ্যাঁ, সংশোধন করে নি, আমরাও সংশোধন করে নিচ্ছি।
একরকম 250 লোককে সাসপেন্ড করা, 250 লোককে শোকজ হয়েছে, এতগুলো লোককে সাসপেন্ড করা সে তো হয়েছে। অন্যান্য শৃঙ্খলা বলছি ভঙ্গ, জানি তো সেগুলো একই তোলাবাজি, তো, সে এই তো ধরনের একই। অভিযোগ। হ্যাঁ, এবার এটা কেউ কোনো ইতিহাসে দেখেছেন? পুজো দখলের না না, জন্য পুজো কেউ দখল কেউ, সাসপেন্ড আবার হয়েছে এমন বলছি তো হয়নি। দখলও কেউ করেছে আপনি বলুন না। যারা লিখে দিল পারিপার্শ্বিক চাপে, তো পারিপার্শ্বিক চাপটা লিখছে না কেন? লেখার সাহস হলো আপনি তীরের আন্দাজ বুঝে গেলেন, তো পরিষ্কার করে লিখলেই হয়। ঘুমটা দেওয়ার কি দরকার এখানে? ভয় পাচ্ছেন? না, তাহলে লিখতে পারতো না। ভয় পেলে অত বড় করে দেয়াল লিখতে পারে? পুজোয় আবারও পুজোর বললাম সঙ্গে যুক্ত দুটো হওয়ার জন্য কথা। না, আমার একটা এক এখানে হচ্ছে প্রশ্ন আছে। সরকারি টাকাটা পাবো কি পাবো না, যদি না পাই ঝাড়বো কোত্থেকে, খাবো কি, এর একটা মানসিকতা। সরকারি টাকা পাবে না? আমি বলছি এখনো সরকার সেভাবে ক্লিয়ার। না, আমি সরকার কোনো বলেছে যারা 10 লক্ষের নিচে বাজেট তাদেরকে টাকা দেবে। তাহলে দেবে। আমি 10 লক্ষের নিচে বাজেট তাদের দেবে, আমি মানবো সরকারের নির্দেশ, কিন্তু আমি এর বিরুদ্ধে। আমি যখন বিজেপি করিনি তখনও আমি টাকা নিতাম না। কারণ আমি বিশ্বাস করি সরকারি টাকা পুজো, খেলা মেলা, আজান নামাজ কোনো কিছুর জন্য না। সরকারি টাকা সরকারি খাতে, সরকারি এতে, তাতে লক্ষ্মী ভান্ডার আরও 1000 করে যদি দিত তৎকালীন সময়, আমি বেশি খুশি হতাম। তো আমার মনে হয় না কোথাও কোনো দখল হচ্ছে। যেগুলো ছেড়ে ছুড়ে পালিয়ে গেছে সেগুলো আমাদের লোকেদের এগিয়ে আসতে হচ্ছে। আর ওই বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা ঘটতেও পারে, ব্যবস্থা নেবে দল। না, আপনার বক্তব্য যে কেউ কোথাও পালিয়ে যায়নি, বা কেউ কোথাও দখল করেনি, যেগুলো ছেড়ে ছুড়ে পালিয়ে গেছে সেখানেই আমাদের আপনি লোকজন একদম ঠিক এগিয়ে বুঝেছেন, আসছে, আমি এটা আপনার বক্তব্য। না, কিন্তু আমি ঠিক বলেছি কিনা আমি জানি না, ঠিক বুঝেছেন আমার কথাটা। আপনার কথাটা। কিন্তু মুশকিল হলো, কোথাও মুশকিল নেই। অনেকেই এই সমালোচনা করছেন যে পুজো একটা অদ্ভুত মধুভাণ্ড, এবং সেই মধুভাণ্ডের লোভে এখন মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে বিজেপির নেতাকর্মীরা ছুটে আসছেন। মানে পুজো যে মধুভাণ্ড সেটা তৃণমূল জমানায় প্রমাণ হয়েছে। আচ্ছা, আপনি বড় বড় পুজো উদ্যোক্তারা, আমি বলছি বড় পুজো উদ্যোক্তারা স্পন্সরশিপের নামে কি করেছেন, আদৌ কোনো অডিট করেছেন কিনা, কতটা টাকা তুলেছেন, কতটা হিসেব দিয়েছেন, আমি আপনাদেরকে একটা কথা অস্বীকার করবেন? না না, আমি আপনাকে, মানে আপনারা নিজেরাই সুজিত বোসের পুজো নিয়ে বলেছেন, আর বিশ্বাসের পুজো নিয়ে বলেছেন। আমি একটা কথা বলছি, এদের সকলের পুজোর থেকে গত বছরের নিরিখে যদি ধরি, তাহলে আমার পুজোর ব্যয় বেশি। কিন্তু আমরা পুজোর যে পয়সার যে কালেকশন করতাম, তাতে সরকারি সুযোগ সুবিধে, সরকারি কন্ট্রাক্টর, সরকারি যারা ব্যবসাদার, তাদের ইনভেস্টমেন্ট নেই। আপনার বিরুদ্ধে কোনো সেই জন্যই তো আজ আপনি শেষ করি। কিন্তু যারা শুধু এগুলো দিয়ে পুজো করত, তারা এটা বুঝে গেছে যে তাদের ওই লোকগুলো আর টাকা দেবে না, তোরা করবে কি করে। এই কারণেই তারা সাইড লাইন। আমি বুঝতে পেরেছি, আপনি একটা কারণ দেখাচ্ছেন যে এই জন্য বেশ কিছু লোক সাইড লাইন, কিন্তু আপনি একই সঙ্গে এটা তো অস্বীকার করতে পারবেন না যে কিছু জায়গায় লোক সাইড লাইন হতে চায়নি, আপনাদের লোকেরা গিয়ে একটা লোককে নিয়ে আসুন, আমি চেষ্টা করব। এমন কোথাও নেই? থাকলে আপনি নিয়ে আসুন। এমন কোথাও নেই বলা যায় না, এমন কোথাও নেই বলা যায় না। যেখানে হচ্ছে তারা কি কোনো ডেটলের মধুভাণ্ডের লোভে বিজ্ঞাপনেও যাচ্ছে? একটা দুটো জীবাণু ঘুরে বেড়ায় বলে 99% জীবাণু মুক্ত বলা হয় না। তো আমি আপনাকে বলছি ওই জীবাণুটাকে নিয়ে আসুন, আমি খুঁজে ওটাকেও মারার চেষ্টা করব না। কিন্তু যারা, আমার প্রশ্ন অন্য জায়গায়, আমার প্রশ্ন হচ্ছে যারা ওই 1%ই যদি হয়, আপনার কথা ধরে নিলাম, যারা যাচ্ছেন রাজ্য সভাপতির বারণ সত্ত্বেও যারা পুজোর দখল নিতে যাচ্ছেন, তারা কি কোনো মধুভাণ্ডকে টার্গেট করে এগোচ্ছেন? না, সবসময় মধু ভাণ্ড নয়, সবসময় এটা নয়। পাড়ার পুজোয় বঞ্চিতও থাকে, পাড়ার লোকাল ইকুয়েশনগুলো না ওই ওপর মহলের দিকের নেতারা সবসময় বোঝেন না। হ্যাঁ, অনেক রেষারেষি থাকে, অনেক প্রতিযোগিতামূলক মানসিকতা থাকে, এবং আপনি যতই চাইবেন, যাই চান না কেন, সব ক্ষেত্রে তাদেরকে 100% বিরত করতে পারবেন না। যারা আমাদের পদাধিকারী আছে, যারা একটু উচ্চ পদে আছে, তাদের হারানোর ভয় আছে। যার সেই ভয়টা নেই, সে পাড়ার ইস্যুটাকে ছাড়বে কেন? হয় অনেক সময়। এবার যে মধুল্লোভ যে নেই, হ্যাঁ, এটাও আমি বলছি না, থাকতেও পারে কারো, কিন্তু দলের মানসিকতাটা ভেবে দেখুন। যাই হোক, যে কোনো কারণেই হোক, আপনি একটা কারণ বিশ্লেষণ করেছেন যে এই কারণে এতদিন ধরে যারা পুজো করছিলেন, বড় বড় করে পুজো করছিলেন, পুজোর নেতা হিসেবে নাম কিনেছিলেন, তারা পালিয়ে যাচ্ছেন, সরে যাচ্ছেন স্বেচ্ছায়। আচ্ছা, এই পুজোগুলোর নেতারা কবে থেকে পুজোর নেতা হলো? তাদের দল ক্ষমতায় আসার পরে। তাহলে ঠিক। দেখুন, সুজিত বোসের নামে আমি 1100 কমপ্লেন করি, পুজো নিয়ে করি না। পুজো নিয়ে একটাই কমপ্লেন, এখন মমতার দল করে কি করবে, চাকর বাকর। ওই যে বললাম, হারানোর ভয় ছিল, মন্ত্রী ছিল, মন্ত্রিত্বটা আগে না মহালয়ার আগে, ঠাকুর উদ্বোধন আগে ও হেডটেল করে দেখেছে আমার মন্ত্রিত্বটা আগে, তাই ও ঠাকুর উদ্বোধন করিয়ে নিয়েছে, আর সেই পাপের ফল পাচ্ছে আজকে।
সুজিত বোসের বিরুদ্ধে আমার 101টা কমপ্লেন আছে, কিন্তু সুজিত বোস যে পুজোটাকে এই জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ ওই জায়গায় নিয়ে গেলে ওই ছোট গলিতে সেখানে মানুষের আবার কমপ্লেন আছে, আমি সেটাই যাচ্ছি না, কিন্তু শ্রীভূমিকে আজকে চেনে দুর্গাপুজোর মধ্যে দিয়ে। না কিন্তু আমার আমি সুজিত বক্তব্য বোসকে সেই দোষ দিচ্ছি না, কিন্তু বাকিরা, না আপনি তো আপনার আমার দলের বাবাকে অনেকে যেমন বলেছেন আমি বলছি আমি ছোটবেলা থেকে পুজো করছি, আমার বাবা পুজোর সাথে যুক্ত, আমাদের ওখানে পরিবার আশেপাশের সমস্ত অঞ্চলে দুটো জেনারেশনের মধ্যে কেউ না কেউ দেখা যাবে এই পুজোর সাথে যুক্ত। আচ্ছা আপনি আমায় বলুন তো দেখি, এই অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস কবে পুজো করলে আগে? না না সে কথা তো সে প্রশ্ন তো তাহলে এলামই এইরকম ভাবে ভুঁই ফুড়ে উঠলে আবার ভুঁইতে মিশে যেতে হবে, কিছু করার নেই। না, কিন্তু সেইটাই আমার প্রশ্ন যে যারা গত ধরুন 10-12 বছর কি 15 বছর 20 বছরে কলকাতার পুজোর মানচিত্রে খুব বড় জায়গা নিয়েছিলেন, তারা এবার যদি আচমকা মানচিত্র থেকে হারিয়ে যেতে থাকেন যে কোনো কারণে হোক, তাহলে তো ওভারঅল কি হয়, সেই উৎসবের আলোটা তো কমে আসে। নিশ্চয়ই কমে আসে, কিন্তু আপনি নিশ্চয়ই নিশ্চিন্তে থাকবেন, নদী যখন এপার ভাঙে তখন ওপার গড়ে নেয়, কিছু না কিছু হবে, দক্ষিণে না নেমে লোকে উত্তরে নামবে, কিছু না কিছু হবে। মানে এবার কি দক্ষিণের পুজোকে উত্তর টেক্কা দেবে বলছেন? আগেও দিয়েছি। আগে মানে কত আগে? আরে আরে আপনারাই তো লিখতেন সন্তোষ সব মিত্র মাঠ স্কয়ার ফাঁকা, সন্তোষ মিত্র স্কোয়ার একাই তো, আপনি জানেন দেখছি স্লোগানটা। সন্তোষ মিত্র স্কয়ার একা। ব্যাস, আর কি দরকার? গণেশের পদ্ধতিতে না, চলুন, কিন্তু গণেশের পদ্ধতিতে চলুন, কি ওই সন্তোষ মিত্র স্কোয়ার প্রদক্ষিণ করবে, ও পৃথিবী প্রদক্ষিণ হয়ে ওটাই যাবে। উত্তর কলকাতা। উত্তর কলকাতা না, সারা কলকাতা হয়ে যাবে। আচ্ছা কার্নিভাল নিয়ে আপনাদের ভাবনাটা কি একটু বলুন তো? বারবার কার্নিভালের সময় আপনারা বলেছেন মা আমি দুর্গা কোনোদিন- স্যালুট করতে করতে আমি কোনোদিন কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি মা দুর্গা স্যালুট করতে করতে আমি, হ্যাঁ তাই তো, মা দুর্গারা লাইন দিয়ে ওনাকে দেখতে আসে, আসতেন। হ্যাঁ, এবার তাতে কেউ গার্ড অফ অনার, কেউ স্যালুট, কেউ গান স্যালুট, আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনারা মুশকিল হচ্ছে না, আপনারা দেখবেন শুধু কার্নিভালের ওই কয়েক ঘন্টাটা দেখেন, 48 ঘন্টা আগে থেকে রাস্তায় দাঁড় করিয়ে প্রতিমাকে প্লাস্টিক দিয়ে মৃতদেহের মতন মুড়ে ফেলে রেখে চলে যেত পাবলিক, মানে পুজোর কর্তারা। আমি এটার বিরুদ্ধে, আমি কোনোদিন কার্নিভালে অংশ নেওয়ার চেষ্টাও করিনি, আর তারাও আমাকে কখনো কার্নিভালের যোগ্য মনে করে। মানে মণ্ডপে রেখে যে প্রতিমাকে 5 দিন পুজো করা হলো বলুন সেই দেখি। প্রতিমাই এনে ওইভাবে রাস্তায় রাস্তায় তাদের কুকুরও আসছে, হ্যাঁ আমি এটার বিপক্ষে, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না, ফলে ওই কার্নিভালের আমি খুব একটা পক্ষে ছিলাম না। আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা কথা বলতে চাই, এবং এই কথাটা সমস্ত বাঙালি জাতির বলা উচিত, যে আমরা ঠাকুর প্যান্ডেল যার যেমন ইচ্ছা করুন, যা খুশি করুন, ঠাকুরের মূর্তির চেহারা, মায়ের যে অবয়ব, সেইটা নিয়ে দয়া করে খেলবেন না। এই যে থিমের নামে আমরা জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের আকারে দেখি, জগন্নাথ দেবকে কি আমরা দুর্গার আকারে দেখতে পারবো, শিব ঠাকুরের আকারে দেখতে পারবো? ঠিক সেরকম ভাবে জগন্নাথ দেবের মতন এত বড় মাথা আর এইটুকু হাতলা, কুকুরের মতন চেহারার সিংহ, তো এইগুলো যেন আমাদেরকে মণ্ডপে দেখতে না হয়। এটা তো আপনি বরাবর মেনটেন করেন। একদম, তাহলে কিন্তু প্রতিবাদ হতে পারে এবার হ্যাঁ যে কোনো সময়, কারণ আপনি যাকে মা বলি, আমার বিশ্বাসকে নিয়ে তুমি খেলতে পারো না, তুমি তোমার বিশ্বাস অন্য কিছু থাকে, তুমি একটা ইনস্টলেশন তৈরি করতে পারো, কিন্তু আমরা দুর্গা ঠাকুর দেখতে এসছি যেন দুর্গা ঠাকুরটা দেখতে পাই, ওখানে একটা 1.5 হাতি দুর্গা ঠাকুর কোথাও রেখে দিয়ে সে ঘটের আড়ালে চলে যাবে, বলছে তাকে পুজো করা হচ্ছে, ওকে মালাও দেওয়া যাবে না, এইসব কিন্তু করা যাবে না। ঠাকুর কিন্তু ঠাকুরই, উৎসব সবার, কিন্তু ধর্মটা আমার আপনারও। না, কিন্তু কলকাতার পুজোয় যাদেরকে আপনারা সবচেয়ে বড় শিল্পীর তকমা দিয়েছেন, না না, শিল্পী হতে পারে, সেই শিল্পীরাই তো আমি বলছি- আপনারই তকমা দিয়েছেন, আপনারা তাদের কাউকে কাউকে পদ্মশ্রী পদ্মবিভূষণ আমি দিয়েছেন, আপনাকে বুঝিয়ে তারাই বলছি। তো এসব না 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 না, ইনস্টলেশন করেন। আমি বলছি শুনুন, শিল্পী যিনি হরপ্পা মহেঞ্জোদারো সাজিয়েছিলেন, তার কল্পনা এক জিনিস, আর তিনি যাকে পুজো করেছিলেন, কামনা বাসনা পূজা অর্চনা সব এক করে ফেললে তো হবে না। আপনার কামনার দেবীকে আপনি হরপ্পা মহেঞ্জোদারোয় সাজিয়েছিলেন, ঠিক আছে, ঠিক সেই রকম ভাবে কিন্তু আপনি আপনার আরাধ্য দেবীকে সাজাননি। আপনার হঠাৎ পয়সা হতে পারে, শিল্পী হয়ে উঠতে পারেন, আপনি শিক্ষিত হয়ে যেতে পারেন, আর তাই বলে কি আপনার মায়ের চেহারাটার পরিবর্তন হয়ে যাবে, তার রূপের পরিবর্তন হয়ে যাবে, তার দেহের পরিবর্তন হয়ে যাবে? আর শিল্পীর ভাবনায় আমার মা হতে পারে না, আমার মা আদি চিরন্তন, ঠিক যেরকম ভাবে আমার ঠাকুমা পুজো করেছেন, ঠাকুরদা পুজো করেছেন যাকে, আমিও তাকে পুজো করব, এর যেন অন্যথা না হয়। এই বার্তাটা দিয়েছেন পুজো এই তো দিলাম,
এখন দিলেন? হ্যাঁ, আগেও দিয়েছি, আপনি তো জেনেছেন দেখলাম। না না, পুজো উদ্যোক্তাদের সিস্টেমেটিক্যালি সবাইকে ডেকে বলা, আমার সিস্টেমেটিক্যালি বলার জায়গা নেই, আমি এইভাবেই বললাম। সেরকম একটা কমন ফোরাম তো তৈরি করলে পারতেন, যে আপনারা পারতাম। যেহেতু এরকম একটা সাংস্কৃতিক পরিবর্তন চাইছেন। এটা সাংস্কৃতিক না। তাহলে কি? এটা সাংস্কৃতিক কেন হবে? না না, কলকাতার এই- পুজো সংস্কৃতির কথা বলছি। না না, আমি কোনো সেখানে পরিবর্তন চাই না, ওই সেখানে যা খুশি করুন, ঠাকুর নিয়ে খেলবেন না, না। বড় বড় প্যান্ডেল ঘুরে কিছু দেখে, দশকে আমি বলছি বড় যখন বড় থেকে থিমের পুজো চালু না না, হয়েছে এই ভুল তখন তো করছেন। থিমের প্রবক্তা প্রদীপ ঘোষ, হুম। কিন্তু সে ঠাকুর নিয়ে খেলেনি। হুম। আপনি থিম করুন। কিন্তু থিম আমি বুঝলাম, কিন্তু থিম ঠাকুর নিয়ে তো অনেকে খেলেছেন, আপনার ভাষাতেই ঠাকুর হ্যাঁ। নিয়ে আরো অনেকে খেলেছেন। না, ওটা চলবে তো না। সেইটা তো একটা অভ্যাস। এই অভ্যাসটাকে এই থেকে অভ্যাসের বেরোতে হবে। পরিবর্তন যদি করতে চান, তাহলে সেটা তো সেই বার্তাটাও তো খুব একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, দেখা কমন যাক, ফোরাম সেটা করে হয়তো দেওয়া উচিত। এখনো আপনি যেটা বলছেন ঠিক, এরকম কোনো ফোরাম আমাদের নেই, করার কথা ভাবছেন বাট না? আমি ফোরাম ফর দুর্গা উৎসবে দাঁড়িয়ে বলে এসেছি। তারা কি রেসপন্স করলেন? রেসপন্সের দরকার নেই, তার রেসপন্সের উপর তো আমি চলছি না। না না, আপনার পুজোর কথা হচ্ছে আমি না তো। আমার পুজোর, আমি তার কথাই বলছি। মানে- আপনি একটা কথা শুনুন, আমার পুজো যদি কেউ দেখতে না আসে, আমার সমস্ত কিছু বৃথা। না, কালকে ঠিক যদি- সেই রকম ভাবে তাদের পুজো যদি জনতা বয়কট করে দেয়, তাহলে তাদের সমস্ত খাটনি বৃথা। আপনার এত বড় আত্মবিশ্বাস? আমি ওই পুজো জনতার কাছে জনতা বয়কট করবে? আমি বলার কি, আমি আপিল করব। অতএব আপনি বললেন না যে তোমার পুজো ওনার পুজো, পুজোটা আমি আপনার জন্য তৈরি করি, উনিও পুজোটা আমার জন্য তৈরি করেন। আমি হরিদাস কোন পাল যে আমি বলবো লোকে শুনবে, আমি সেটা বলতে চাই না। আমার বলার বক্তব্য হচ্ছে, আপনি পুজোটা করেন আমার জন্য, আমি পুজোটা করি আপনাদের জন্য, এটাই মাথায় রেখে জনতার কথা ভাবুন। না, ধরুন আমি উদাহরণস্বরূপ বললাম চেতলা অগ্রণীর পুজো, সে একটা থিমের পুজো করছে, সে একটা অন্য রকমের মূর্তি বানিয়েছে, আপনি কি সেখানে কোন রকম আমি 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 বারণ করবো, আমি প্রোটেস্ট করবো। প্রোটেস্টটা কিভাবে করবেন? আমি গিয়ে বারণ করব, আমি গিয়ে বলবো যেটা ঠিক নয়, সে তখন কিভাবে বলতে হয় সেটা তখনকার ব্যাপার। তাহলে এইটা কিন্তু সজল ঘোষ খুব, এটাও আরেকটা নোট নেওয়ার মতো কথা। এবারের পুজোর কলকাতায় সজল ঘোষ এই যে হুঁশিয়ারিটা দিয়ে রাখলেন, যে যদি প্রতিমা নিয়ে খেলা হয় থিমের নামে, তাহলে প্রতিবাদ আপনি হবে। এমন শুনুন, আমাদের প্রতিমা অনেক রকমের না, হয়, এইটা দেখার আমি জন্য বুঝিয়ে কিন্তু বলছি। কলকাতাবাসী অপেক্ষা করবে। করবে, নিশ্চয়ই করবে, এটা হবেই না। আমি আপনাকে বলছি, আপনি একটা জিনিস জানবেন, মানে প্রতিবাদের প্রয়োজনই পড়বে না। না, মানুষ শোধরাচ্ছে তো। হ্যাঁ, আমি আপনাকে বলছি, ধরুন আমাদের শাস্ত্রীয় মতে চণ্ডীর ব্যাখ্যা অনুযায়ী অনেক রকমের তো মা দুর্গার রূপ আছে। একটা মহিষাসুর মর্দিনী হয়, একটা ডাকের সাজে হয় যেটা আমাদের বাগবাজারে, একটা রুদ্র মূর্তি হয়, শান্ত মূর্তি হয়, হিমালয় কন্যা হয়, অর্ধনারীশ্বর হয়। তুমি সেগুলো মেনে করো না, তুমি একটা বিকৃত চেহারার আকার দাও কেন? আমার এইটুকুই বক্তব্য। দেখলাম একটা তার দিয়ে, লাইট দিয়ে, একটা কোনো কিছু দিয়ে লোকে ঠাকুর প্যান্ডেল ঘুরে বলছে ঠাকুর কোথায়। হোয়াট ইজ দিস? আমার শেষ প্রশ্ন এই প্রসঙ্গে, কলকাতার পুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই স্বীকৃতি কার জন্য পেয়েছে সেই নিয়েও টানাপোড়েন ছিল একটা সময়। কোনো টানা পড়েনি, মিথ্যা কথা বলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এই স্বীকৃতি এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা কি ভাবছেন? কারণ আপনারা সনাতন সংস্কৃতির কথা বলেন, দুর্গোৎসব নিয়ে আরো বেশি ভাবনা চিন্তা করা তো আপনাদের গতি প্রকৃতির সঙ্গে ম্যাচ করে। নিশ্চয়ই আমাদের গতি প্রকৃতির সঙ্গে ম্যাচ করে। মানুষের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রুটি, কাপড়া, মকান। আগে আমি সেগুলোকে প্রায়োরিটি দিতে বলবো সরকারকে। যে চাকরি যারা পায়নি তাদের কথা আগে ভাবুন, কিভাবে মানুষকে চাকরি দেওয়া যায়। এই যে বিভিন্ন ভাতা যেগুলো আছে, যেগুলো আমরা কমিট করেছি, সেগুলোকে কমপ্লিট করা আগে আমাদের দায়িত্ব। শিক্ষাটাকে এগিয়ে আনা আমাদের অনেক দায়িত্ব। 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। দুর্গাপুজো নিয়ে আরো 2 বছর বাদে ভাবলেও চলবে। হ্যাঁ, দুর্গাপুজো আপনাকে ভাবতে হবে। ওই কি হেরিটেজ, ইনট্যাঞ্জেবল টেবল, ওইসব আমি বুঝি না। আমি এটা বুঝি 70-80 হাজার কোটি টাকার রোলিং হয় পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এর থেকে বড় রোলিং আর কোথাও হয় না। 70-80 হাজার কোটি টাকা রোলিং কোথায়? গোটা পশ্চিমবঙ্গে না শুধু কলকাতা? না, পশ্চিমবঙ্গ কলকাতা মিলে। দেখুন, আমার একটা দুর্গাপুজো মানে 1,000 লোকের 6 মাসের রোজগার। এবার এই পুজোগুলো তো এইগুলোও দেয়, ফলে আমার নিশ্চয়ই এটা চিন্তা আছে, কিন্তু তার থেকে আরো অনেক গুরুতর অনেক চিন্তা আছে। আইন কানুন, শিক্ষা, অনেক কিছু আছে, সেগুলো
অনেক ধন্যবাদ সজল বাবুকে, তার কারণ সজল বাবু এই মুহূর্তে সরকারি কাজ সামলাচ্ছেন, বিধায়ক হিসেবে কাজ সামলাচ্ছেন, সাংগঠনিক কাজ সামলাচ্ছেন, তার মধ্যে এত বড় পুজো, এত বড় কর্মকাণ্ড, কিন্তু সেসবের ফাঁকেও বিস্মৃত হননি কমিটমেন্টগুলো, প্রতিশ্রুতিগুলো, অঙ্গীকারগুলোর বিষয়ে। কারণ এসবের মধ্যেও বললেন যে হ্যাঁ, আমাদের দুর্গাপুজোর যে স্বীকৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময় আমাদের হাতে এখনো রয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, চাকরির, ভাতার, মানুষের পাশে দাঁড়ানোর, মানুষকে সাহায্য করার, সেগুলো নিয়ে আগে ভাবা দরকার, সেগুলোই অগ্রাধিকার। আপনার পুজোর জন্য, সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য, সমস্ত উদ্যোক্তাদের জন্য আপনাকে শুভেচ্ছা রইল। আপনাকেও আমন্ত্রণ রইল।